সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও একটি স্পেশাল হতে চলেছে। আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে এই যে টেন্ডেন্সি অবস্থায় বাংলাদেশে কোন কোন দেশে গেলে এখন সুবিধাজনক এবং বরং ক্ষতির থেকে উপকার হতে পারে। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আজকের বিষয়ে বেশ কিছু জিনিস শেয়ার করব, যা আশা করি আপনাদের যারা নতুন ভিসা প্রসেস করতেছেন এবং যারা করবেন ভাবতেছেন তাদের জন্য অনেক উপকার হবে। তো বন্ধুরা, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, চাইলে যুক্ত হতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে কল করে জানতে পারেন। তো বন্ধুরা, আলোচনা শুরুতে আমরা বলবো এশিয়া নাকি ইউরোপ। এশিয়ার ভিতরে বেশ কিছু কান্ট্রি আছে যেখানে আপনার যেমন মালয়েশিয়া, সৌদি, দুবাই, কাতার এবং উজবেকিস্তান, কিরগিজস্তান এবং রাশিয়া, এগুলোর ভিতরে কিন্তু বেস্ট গুড অপরচুনিটি। আমি আজকে নেক্সটে ইনশাল্লাহ পার্ট 2 আনবো, সেখানে আমি আরো বিষয় আপনাদের ক্লিয়ার করবো আপনাদের কমেন্টের উপরে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনি যদি গুড অপরচুনিটি খুঁজতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু রাশিয়াকে বেস্ট চয়েস হিসেবে রাখতে পারেন। এরপরে আপনি যদি সৌদি এবং মালয়েশিয়া এই দুইজনের ভিতরে যদি কম্পেয়ার করেন বা দুই কান্ট্রির ভিতরে যদি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু আমি মালয়েশিয়াকে আগিয়ে রাখবো। কারণ মালয়েশিয়াতে আপনি হয়তো অবৈধ পথে যারা যান তাদের জন্য অনেক সমস্যা হয়ে থাকে, কিন্তু যারা বৈধভাবে কলিং ভিসা নিয়ে এবং কোম্পানি ভিসা নিয়ে যান তারা কিন্তু মিনিমাম স্যালারি আপনার 40 থেকে 60,000 70,000 মতো স্যালারি হয়ে থাকে এবং আস্তে আস্তে ক্রমাগতভাবে বাড়তে থাকে। এরপরে আপনি যদি সৌদি আরবে যান, সেক্ষেত্রে কিন্তু সৌদি আরবে আপনি লিগালাইজেশনের মাধ্যমে যদি যান, সেখানে অনেক সময় দেখা যায় কাজের অসুবিধা হয় এবং কাজ চেঞ্জ করতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়, অনেক সময় আগামা দিতে চায় না, বিভিন্নভাবে আসলে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। যেমন আপনার কাগজপাতি বা ডকুমেন্টস থাকা সত্ত্বেও আপনাকে কিন্তু ডিপোর্ট করে দিতে পারে সৌদি আরব থেকে। আর মালয়েশিয়া যদি আপনি লিগ্যাল ভাবে থাকেন তাহলে কিন্তু এই ভয়টা নাই। মালয়েশিয়াতে কিন্তু মানুষ বিভিন্নভাবে যেয়ে থাকে, যেমন আপনার ট্যুরিস্ট ভিসায় যে কনভার্ট করে, যাদের লোকজন আছে তারা ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারে বা করে, এবং যারা কলিং ভিসা নিয়ে যান তাদের কিন্তু বিষয়টা আলাদা। আর রাশিয়াতে যারা যেতে চান তারা কিন্তু অল্প সময়ের ভেতরে রাশিয়ায় গেলে সেখান থেকে ইউরোপে নেক্সটে কখনো মুভ করতে পারবেন চাইলে। সেখানে কিন্তু আমি এই ইউরোপের ভিতরে বাদবাকি যেগুলো দেশ আছে সেগুলোর ভিতরে আমি জাস্ট বেস্ট চয়েসগুলো আমার ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জাস্ট শেয়ার করতেছি। ভালো লাগা খারাপ লাগা সেটা আপনার উপরে। আচ্ছা, এরপরে আমি ভিডিওটা যেহেতু শর্ট হবে, সেক্ষেত্রে বন্ধুরা ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনারা শর্টকাটে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো ইউরোপের বিষয়টা আমি যে বিষয়টা উল্লেখ করব সেটা যেমন হাঙ্গেরি, ক্রোয়েশিয়া এবং অস্ট্রিয়া এবং লিথুনিয়া, পর্তুগাল, ফ্রান্স, স্পেন, ইতালি, এগুলোর ভিতরে কিন্তু আমি বেস্ট চয়েসে রাখবো আপনার পর্তুগাল এবং পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া। যদি আপনি যেতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য গুড অপরচুনিটি থাকবে। আর ইতালির কথা আমি বলবো না এখন, কারণ ইতালিতে আসলে খুব রেয়ার মানুষই যেতে পেরেছেন, যাদের আত্মীয় স্বজন এবং নিকটতম কেউ আছেন তারা কিন্তু চাইলে হয়তো নিয়ে যেতে পারছে, আর এজেন্সির মাধ্যমে খুব কম মানুষই কিন্তু যেতে পারে। আচ্ছা, এর ভিতরে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই পার্সোনালি আপনার কাছে জানতে চাচ্ছি যে ভিসা কোথায় বেশি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি এক চান্সে বলবো যে পর্তুগালের ভিসার রেশিও কিন্তু 100-এ 100। কারণ ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি কিন্তু এই বিষয়গুলো শেয়ার করতেছি। যেমন আমরা কিন্তু ইতিপূর্বে আমাদের অফিসের মাধ্যমে আমরা বেশ কিছু ওয়ার্ক পারমিট পেয়ে এবং ভিসা লাভ করে এবং তারা সরাসরি ফ্লাইটের মাধ্যমে পৌঁছে গেছে। তো বন্ধুরা, আপনারা এই কয়েকটি কান্ট্রিতে কিন্তু ভালোভাবে যদি যেতে চান, যাদের কম বাজেট আছে তারা এশিয়ার ভিতরে, যাদের ভালো বাজেট আছে তারা ইউরোপের ভিতরে গেলে কিন্তু আপনার লাইফটা সেটেল হয়ে যাবে। তো আশা করছি কিছু হলেও জানতে পেরেছেন। আর যদি কোনো কিছু জানা থাকে কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।